সো জিওমেট্রিক্যাল অপটিক্স টু বি কন্টিনিউড চলছিল। জিওমেট্রিক্যাল অপটিক্স আর সামান্য কিছু জায়গা আমাদের বাকি আছে। আগের ভিডিওগুলোতে আমরা রিফ্লেকশন অন প্লেন সারফেস, রিফ্লেকশন অন কার্ভ সারফেস, স্ফেরিক্যাল সারফেস, কনকেভ, কনভেক্স এগুলো পড়েছি। রিফ্র্যাকশন অন প্লেন সারফেস এটাও আমরা পড়েছি, তাই না? আজকে যেটা করব দ্যাট ইজ রিফ্র্যাকশন অন কার্ভ সারফেস। কথাটা একটু ভুল হলো, রিফ্র্যাকশন অন কার্ভ সারফেস এটা আমাদের সিলেবাসে নেই। রিফ্র্যাকশন অন কার্ভ সারফেস এটা আমাদের সিলেবাসে নেই। আমাদের যেটা সিলেবাসে আছে সেটা হলো রিফ্র্যাকশন অন স্ফেরিক্যাল সারফেস। রিফ্র্যাকশন অন স্ফেরিক্যাল সারফেস, স্ফেরিক্যাল সারফেস ইজ ওয়ান কাইন্ড অফ কার্ভ সারফেস। স্ফেরিক্যাল সারফেসটাই আমাদের কাজে লাগে লেন্সের কেসে, লেন্স মেকার্স ফর্মুলা তৈরি করার সময় বা লেন্সের অ্যাক্টিভিটি বোঝার জন্য, হিউম্যান আই, অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট এই সমস্ত ক্ষেত্রগুলো ভালো করে একটু শেখার জন্য লেন্সের মেকানিজমটা জানা জরুরি। তবে আরেকটা সারফেস আমাদের কাজে লাগে, আরেকটা সারফেস মিনস ইট ইজ সিলিন্ড্রিক্যাল সারফেস। সিলিন্ড্রিক্যাল সারফেস কিরকম, ধরো আচ্ছা সিলিন্ড্রিক্যাল সারফেস সম্বন্ধে অতটা জানার দরকার নেই তোমাদের, যেহেতু সিলেবাসে একটু বলি। সেটা হলো যে ওই তোমরা যারা চোখের ডাক্তারের কাছে গেছো, চোখে কোনো প্রবলেম হচ্ছে বলে, দেখতে অসুবিধা হচ্ছে, দেখবে ওই প্রেসক্রিপশন যেটা দেয়, মানে যেখানে পাওয়ার গুলো লেখা থাকে, ওখানে দেখবি স্ফেরিক্যাল আর সিলিন্ড্রিক্যাল দুটো কথা লেখা আছে, দুটো পাওয়ার আলাদা করে দেওয়া আছে। বুঝতে পারছো? তার মানে সিলিন্ড্রিক্যাল শেপেরও লেন্স হয়। সিলিন্ড্রিক্যাল শেপের লেন্সের কি হয়, কিভাবে কি করা যায়, এই জিনিসটা এখন আমাদের জানার দরকার নেই। মানে আমরা তো কেউ ডাক্তার হয়ে যায়নি। এটা তোমরা যখন ডাক্তারি পড়বে তখন ওই সিলিন্ড্রিক্যাল লেন্স সম্বন্ধে তোমাদের জানতে হবে। আরেকটা জায়গায় কাজে লাগতে পারে, দ্যাট ইজ অপথ্যালমোলজি। মানে হায়ার সেকেন্ডারি পাস করার পরে বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে একটা ডিপ্লোমা কোর্স করা যায়। ডিপ্লোমা কোর্স মিনস অপথ্যালমোলজির উপরে। মানে অনেক জায়গাতে দেখবে যে মেন চোখের ডাক্তার আছে তার সঙ্গে কিছু অ্যাসিস্ট্যান্ট থাকে যারা অপথ্যালমোলজির ডিপ্লোমা হোল্ডার। মানে দে আর এলিজিবল টু ডায়াগনোসিস দিস কাইন্ড অফ প্রবলেমস। মানে তারা ওই সিলিন্ড্রিক্যাল লেন্স লাগবে না স্ফেরিক্যাল লেন্স লাগবে, তার পাওয়ার কত হবে, হ্যাঁ, সেগুলো ডায়াগনোসিস করে প্রেসক্রাইব করতে পারে, এলিজিবিলিটি পাবে। এনিওয়ে যখন হবে তখন জানা যাবে। এখন অতটা সিলেবাস এমনিতেই প্রেশার প্রচন্ড বেশি, অত জেনে কি হবে, সিলেবাসে থাকলে সেটা নিয়ে আমরা আলোচনা করতাম। হ্যাঁ, যেটা বলার সেটা হলো এখানেও তোমাদের ওই একটা এডিশনাল জায়গা একটু কাজে লাগবে, সেটা আগে জানিয়ে দিতে হবে, নিয়ম তাই। ধরো এরকম একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেলটা, যে অ্যাঙ্গেলটার রেসপেক্টে তুমি হাইট, বেস এন্ড হাইপোটেনাস বের করো, লম্ব, ভূমি আর অতিভুজ, সেই অ্যাঙ্গেলটা খুব ছোট। হ্যাঁ, আগেও এটা নিয়ে আলোচনা করেছি। and in this case this height is h, এটা a, so it will be root under a square plus h square. It is near equals to a if h is negligible with respect to a, এর তুলনায় যদি খুব ছোট হয়, ঠিক আছে। and if theta is measured in radian, then theta equals to arc by radius, isn't it? এখন এই arc by radius এর জায়গায় তুমি যদি বেস ধরো, then height by base it will be tan theta, and যদি হাইপোটেনাস ধরো তাহলে height by hypotenuse it is sin theta. So if theta is very small and measured in radian, the theta, tan theta and sin theta it will be same. ঠিক আছে। এখন এটা যদি একদম পারপেন্ডিকুলার না হয়ে একটু আর্ক হয়, দ্যাট মে বি ইনওয়ার্ড, ভেতরের দিকে আর্ক হলো বা বাইরের দিকে আর্ক হলো, বাট থিটা ইজ ভেরি স্মল, ইন দ্যাট কেস ইউ ক্যান কনসিডার দিস ভেরি রিলেশন। এই রিলেশনটা মেনে তোমাকে চলতে হবে। এটা আমাদের ম্যাথমেটিক্যাল এই জায়গাটা কাজে লাগে রিফ্র্যাকশনের এই টপিকসটা বোঝার জন্য। এনিওয়ে আমরা মেন জায়গাতে চলে আসি, that is refraction on spherical surface. Spherical surface, ধরো এরকম একটা spherical surface আমরা আঁকলাম, এটা একটা spherical surface।
স্ফেরিক্যাল সারফেস মিন্স এটা আবার কি ধরনের স্ফেরিক্যাল সারফেস? ইজ ইট কনভেক্স অর কনকেভ? মানে উত্তল না অবতল, কি ধরনের হবে? ইট ইজ কনভেক্স। কেন বলো না? সাইন কনভেনশন আমি কি বলেছিলাম, যে এক্স অ্যাক্সিস এর পজিটিভ ডিরেকশন যদি ফলো করো, পজিটিভ ডিরেকশনে, দেন ইট ইজ ইনসিডেন্ট রের ডিরেকশন, তাই না? তাহলে ইনসিডেন্ট রে সবসময় এক্স অ্যাক্সিস এর পজিটিভ দিকে যাবে। তাহলে এক্স অ্যাক্সিস এর পজিটিভ দিকে যেতে গিয়ে প্রথম যে সারফেসটা পেয়েছে সেই দিক থেকে দেখলে ইট ইজ কনভেক্স। সো ইট ইজ নাথিং বাট কনভেক্স সারফেস। হ্যাঁ, এই কনভেক্স সারফেসের কোন একটা সেন্টার থাকবে, মানে সারফেসের কোন একটা সেন্টার থাকবে, দ্যাট ইজ কল্ড সেন্টার অফ কার্ভেচার। আমি এটা আগে এঁকেছি, যদিও অ্যাকচুয়াল সেন্টারটা একটু ডিস্টেন্স, মানে এই স্ফিয়ারটা অনেক বড় হওয়া উচিত, আমি ছবি আঁকার সুবিধার জন্য কাছে এঁকেছি। and on this surface একটা সেন্টার থাকবে, this center is named as center of curvature and this one is pole, you know it very well, তাই তো? এই যে সারফেসটা আছে এইদিকে, সরি এই মিডিয়া আছে, এইদিকের যে মিডিয়াটা আর এইদিকের যে মিডিয়া, এই দুটো ডিফারেন্ট অপটিক্যাল মিডিয়া হতে পারে। ডিফারেন্ট অপটিক্যাল মিডিয়া মিন্স এটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ধরো μ1, এটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ2, μ1 আর μ2 ডিফারেন্ট হতে পারে। and in this case আমরা ধরে নেব μ2 is greater than μ1, that means এটা হলো অপটিক্যালি ডেন্সার মিডিয়া and this side অপটিক্যালি রেয়ারার মিডিয়া। ঠিক আছে, এটা লঘু মাধ্যম, ওই দিকেরটা ঘন মাধ্যম। এটাকে যোগ করে দিলাম, যোগ করে এটাকে আরো বাড়িয়ে দিলাম, এক্সটেন্ড করে নিলাম বোথ সাইড, এক্সটেন্ড করে নিয়েছি। তাহলে এই যে লাইনটা পেয়েছো, দিস লাইন ইজ নাথিং বাট প্রিন্সিপাল অ্যাক্সিস। ঠিক আছে, এখানে কোনো একটা জায়গাতে একটা অবজেক্ট রেখেছো, ও অবজেক্ট, এখান থেকে কোনো একটা লাইট রে, আমি অনেকটা বেশি অ্যাঙ্গেল করে ফেলেছি লাইট রেটা খুব বোঝার সুবিধার জন্য, বাট তুমি যখন প্র্যাকটিক্যাল কেসে বা প্রুভ করার সময় দেখবে, তখন এই অ্যাঙ্গেলটা মার্জিনাল আর ভেরি স্মল ধরে নিতে হবে। হ্যাঁ, মানে এটাই অসুবিধা হয় অনেক সময়, যে অ্যাকচুয়ালি ভিজুয়ালাইজেশন আর রিয়েলাইজেশনের ডিফারেন্স হয়। এখন কিছু করার নেই, খুব ছোট যদি অ্যাঙ্গেল আঁকা হয় না, তুমি খুব ভালো করে বুঝতে পারবে না যে কোনটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, কোনটা অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, এই বিষয়গুলো বোঝা যাবে না। এনিওয়ে, আমি এবারে কি করেছি, সেন্টার থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করে নিয়েছি। সো এট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্ট, এখানে এই দিস ওয়ান ইজ নাথিং বাট রেডিয়াস। সো রেডিয়াস কি হবে, সারফেসের উপর সবসময় পারপেন্ডিকুলার হবে। সো ইট ইজ নাথিং বাট নর্মাল এট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্ট, তাই না? আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, and this angle is angle of incidence or ion। ঠিক আছে, এবার লাইট রেটা যদি সেম মিডিয়া হতো বা এই সেপারেশনটা না থাকতো, ইন্টারফেসটা যদি না থাকতো, তাহলে লাইট রে একদম স্ট্রেট যে পাথ ধরে যাচ্ছিল ওই পাথ ধরেই চলে যেত, তাই তো? সিন্স দিস ওয়ান ইজ ডেন্সার মিডিয়া, তাহলে লাইট রে উইল বেন্ড টুয়ার্ডস দ্য নর্মাল, নর্মালের দিকে ঘুরে যাবে। এখন নর্মালের দিকে ঘুরে যাওয়া মানে একটু বোঝার আছে, সেটা হলো যে ধরো আমি একটা প্যারালাল লাইন সেগমেন্ট ধরে নিলাম, এটা ধরো নিয়ারলি প্যারালাল, হাতে এঁকে যতটা বোঝানো, যদি এই লাইট রেটা সামান্য বেন্ড করে, তাহলে কি হবে দেখো, লাইট রেটা এইভাবে যাবে ইন দিস কেস, তাই না? আর লাইট রে যদি অনেকটা বেন্ড করে, তাহলে লাইট রেটা এইভাবে যাবে। ভালো করে বোঝো, লাইট রে যদি সামান্য বেন্ড করে এবং লাইট রেটা যদি এইভাবে যায়, তাহলে কি হতে পারে? আর যদি অনেকটা বেন্ড করে, লাইট রেটা যদি এভাবে যায়, তাহলে কি হতে পারে? এই বিষয়টা একটু বোঝা। কিরকম? একটা লাইট রে তো এটা, সেকেন্ড লাইট রে যেটা খুব ইজিলি দেওয়া যেতে পারে, দ্যাট ইজ ফলোইং প্রিন্সিপাল অ্যাক্সিস, তাই তো? তার মানে এটা একটা রিফ্র্যাক্টেড রে, আর এন্ড দিস ওয়ান ইজ অলসো রিফ্র্যাক্টেড রে। যদি এটা আর এটা রিফ্র্যাক্টেড রে ধরো, দিস ওয়ান, তাহলে
এই দুটো তো ডাইভার্জ হয়ে গেছে, তাই না? ডাইভার্জ হয়ে গেছে মানে এটা টুয়ার্ডস দিস সাইড, এদিকে কোথাও মিলবে না। এটা যদি মেলে তাহলে এই লাইট রেটাকে তুমি যদি এক্সটেন্ড করে দাও অপোজিট ডিরেকশন, এদিকে যদি এক্সটেন্ড করে দাও, তাহলে এরকম কোন জায়গায় এই লাইট রেটার ডিরেকশনের সঙ্গে কোনো একটা পয়েন্টে মিট করতে পারে, তাই না? তাহলে এই যে পয়েন্টটা থাকবে, দিস পয়েন্ট ইজ অলসো ইমেজ, এটাও ইমেজ, বাট দিস ইমেজ ইজ ভার্চুয়াল ইমেজ। বুঝা গেছে কি বললাম? আর যদি লাইট রেটা, এই লাইট রেটা তো স্ট্রেট পাথ ধরে যাবে, লাইট রে যদি বেশি ডেভিয়েটেড হয়, তাহলে লাইট রে বেশি ডেভিয়েট হয়ে এখানের কোন পয়েন্টে গিয়ে মিট করবে। বোঝা গেছে? বেশি ডেভিয়েটেড হয়ে এখানের কোন একটা পয়েন্টে যদি মিট করে, then it will be also an image, and this image is nothing but real image. বোঝা গেছে কি বললাম? তাহলে রিয়েল ইমেজ না ভার্চুয়াল ইমেজ হবে অবজেক্টসের, একটা কেসে ভার্চুয়াল ইমেজ হতে পারে, একটা কেসে রিয়েল ইমেজ হতে পারে। এই রিয়েল বা ভার্চুয়াল হবে কিসের জন্য? না রিফ্র্যাক্টিভ ইনডেক্স আর রাদার রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইনডেক্সের ভ্যালু কত আছে। যদি রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইনডেক্সের ভ্যালু খুব ছোট হয়, একের থেকে তো বড় অবভিয়াসলি হবে, বাট খুব ছোট হয়, ইন দ্যাট কেস সামান্য একটু ডেভিয়েট করবে, সামান্য একটু ডেভিয়েট করলে ইট উইল বি ভার্চুয়াল ইমেজ। আর যদি রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইনডেক্সের ভ্যালুটা খুব হাই হয়, তাহলে কি হবে? অনেকটা ডেভিয়েট করবে, অনেকটা ডেভিয়েট করলে দেন ইট উইল ফর্ম রিয়েল ইমেজ। বোঝা গেছে? যদি প্যারালাল হয়ে যায় কোনোভাবে, তাহলে তো তুমি ভয়ঙ্কর বিপদে পড়ে গেছো। যদি প্যারালালে হয়, তাহলে ইমেজটা তৈরি হবে ইনফিনিটিতে। ইনফিনিটি মিন্স, দ্যাট মিন্স তোমরা রিয়েল সাইডেও ইনফিনিটি ধরতে পারো, ভার্চুয়াল সাইডেও ইনফিনিটি ধরতে পারো, বাট রেয়ারেস্ট অফ রেয়ার কেস। তোমরা যখন কনস্ট্রাকশন করবে, তখন যে কোনো একটা ইদার, যদি দেওয়া না থাকে, তাহলে রিয়েল ইমেজ ধরে এগোতে পারো বা ভার্চুয়াল ইমেজ ধরে এগোতে পারো, ডিপেন্ডস আপন ইউ। ঠিক আছে? তাহলে আমরা যে কোনো একটা ধরে করি। আমরা প্রথমে কনভেক্স সারফেস যখন করছি, তখন কনভেক্স সারফেসের একটা স্পেসিফিক ফ্যাক্টর ধরে করে নিই, তারপরে দেখা যাবে। চলো, আমরা ধরে নিচ্ছি যে এই mu2 by mu1, that means relative refractive index is higher, that means angle of refraction টা খুব ছোট হবে, এবং সেই কেসে লাইট রে যতটা ডেভিয়েট হওয়ার কথা, সেই ডেভিয়েশনের পরিমাণটা যথেষ্ট বেশি হয়েছে বলে ইট উইল ডেভিয়েট লাইকওয়াইজ, এরকম ডেভিয়েট হয়ে ধরো এখানের কোনো একটা পয়েন্টে মিট করেছে। একদম স্ট্রেট তো হাতে একে আঁকা সম্ভব নয়, তবুও যতটা হয়। সো হিয়ার ইমেজ উইল বি ফর্ম। ক্লিয়ার? বোঝা গেছে? এন্ড দিস ওয়ান, এই যে অ্যাঙ্গেলটা হবে, দিস অ্যাঙ্গেল উইল বি অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হলো এটা, এন্ড দিস ওয়ান ইট ইজ নর্মাল এট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্ট। আই আর আর পেয়ে গেছো। এখন প্রথম যেটা কাজ তোমাদের, সেটা হলো যে বেস যে অ্যাঙ্গেল গুলো আছে প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে, এই অ্যাঙ্গেল গুলোর একটা করে নাম দিয়ে দাও। সাপোজ দিস ওয়ান ইজ আলফা, দিস ওয়ান ইজ বিটা, দিস ওয়ান ইজ গামা। এবং প্রথমেই যেটা বলে নিয়েছিলাম যে আমি ছবিটা আঁকার সময় অ্যাঙ্গেলটা হয়তো বড় দেখিয়েছি, ইট ইজ নিয়ারলি সে 45 ডিগ্রির কাছাকাছি হয়ে গেছে, বাট যখন তোমরা প্রুভ করবে, মানে ফর্মুলাটা ডিরাইভ করবে, তখন আলফা বিটা গামা এগুলো খুব ছোট ধরে করতে হবে। ঠিক আছে? এখানে নাম মোটামুটি দেওয়া হয়ে গেছে, এই পয়েন্টার একটা নাম দিয়ে দিয়ে। সো ইট ইজ ও পি সি আই এন্ড এ। নাও একটু দেখে নেওয়া, সেটা হলো এই যে ট্রায়াঙ্গেলটা পেয়েছো, দ্যাট ইজ এ ও সি। ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছ তো? এই ট্রায়াঙ্গেলটা থেকে ফ্রম দিস ট্রায়াঙ্গেল AOC, from AOC এই ট্রায়াঙ্গেলটা থেকে this one is external angle,
I, and these two are internal angles. So you can write down I equals to alpha plus beta. লেখা যাবে তো? And from this very triangle ACI, from triangle ACI পাওয়া গেছে ট্রায়াঙ্গেলটা ACI এ দেখো বিটাটা হলো এক্সটার্নাল অ্যাঙ্গেল আর R and gamma are internal angles. So you can write down R plus gamma equals to beta, or R equals to beta minus gamma. ঠিক আছে, ভালো করে বোঝো যে বেস অ্যাঙ্গেল গুলোতে আমি এই আই আর আর কে রিপ্রেজেন্ট করিয়ে নেব। বেস অ্যাঙ্গেল গুলো আলফা, বিটা এন্ড গামা। তার কারণ হলো আলফা ইট ইজ ইকুয়ালস টু এন্ড বিটা এন্ড গামা, এই তিনটের ভ্যালু আমরা খুব সহজে বের করে নিতে পারি যদি ধরে নিই আলফা, বিটা, গামা এই অ্যাঙ্গেল গুলো খুব ছোট। কিরকম? ধরো এই হাইটটা যদি আমি এইচ ধরি and this angle is very small, খুব ছোট হয়, তাহলে এই যে পারপেন্ডিকুলারের যে বেস এন্ড পোল এই দুটো নিয়ারলি সেম হবে, প্রায় কাছাকাছি হয়ে যাবে, হবে না? এই যে বেস পয়েন্টটা, এই পয়েন্টটার পোল সুপারপজিশন মানে সুপার ইম্পোজড হয়ে যাবে বা একটা পয়েন্ট হয়ে যাবে। ইন দ্যাট কেস এই যে ট্রায়াঙ্গেলটা থাকবে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটা খুব ছোট হয়ে যাবে। ছোট হলেই গল্পটা সেই সেখানে গিয়ে পৌঁছলো থিটা ইকুয়ালস টু সাইন থিটা ইকুয়ালস টু ট্যান থিটা। আমার কাজ হলো ওই প্রথমে যেটা দেখিয়েছিলাম তোমাদের, ওই থিটা ইকুয়ালস টু সাইন থিটা ইকুয়ালস টু ট্যান থিটা, ওই ফরম্যাটটাতে আমাকে নিয়ে যেতে হবে। সো এনিওয়ে, নাও দিস ডিসটেন্স ইজ অবজেক্ট ডিসটেন্স, ইট ইজ ইউ। This distance is radius of curvature r, and this distance is image distance, that is v. Right? And u is in negative side, so it is minus u. These two are in positive side, these two are positive. তাহলে আলফার ভ্যালু কত হবে? আলফা ইট ক্যান বি মেজার্ড বাই মিনস অফ tan আলফা, আগেই পড়েছো বা বলেছি আমি। সো tan আলফা ইকুয়ালস টু কত লেখা যেতে পারে? h বাই মাইনাস ইউ। সো আলফার জায়গায় আমরা লিখব h বাই মাইনাস ইউ। হোয়াট অ্যাবাউট বিটা? বিটার জায়গায় লেখা যায় দেখো h বাই r, এন্ড গামার জায়গায় লেখা যাবে h বাই v। তাই তো? বুঝতে পারছো কেন আমি এই আই আর আর এর দুটো আলাদা ইকুয়েশন বের করে নিলাম? তার কারণ আই আর আর এই দুটোর রিলেশন স্নেলস ল থেকে পেয়ে যাব। কি রকম রিলেশন ছিল না, μ1 sin i ইকুয়ালস টু μ2 sin i। এখন স্নেলস ল অ্যাকচুয়ালি এই কথাটা বলে না, এটা হলো জেনারেলাইজড ফর্মস অফ স্নেলস ল। জেনারেলাইজ করে নিলে এরকম একটা রুল পাওয়া যাবে। এবারে আমরা যেটা করব সেটা হলো এই আই আর আর এই দুজনও ছোট, আলফা বিটা যদি ছোট হয় আইও ছোট হবে। সো ইট ইজ ট্রান্সফর্ম টু μ1 i ইকুয়ালস টু μ2 r, এন্ড দেন আই আর আর এর ভ্যালু বসাও। μ1 i এর ভ্যালু কত হবে? আলফা প্লাস বিটা ইকুয়ালস টু μ2, আর এর ভ্যালু হবে বিটা মাইনাস গামা। সিম্পল। নাও পুট দিস ভ্যালু μ1 h by minus plus beta h by r equals to μ2. It will be h by r minus it will be h by v. সিম্পল ভ্যালু গুলো পুট করেছি, বিশাল কঠিন না। h বোথ সাইডে ক্যান্সেল করে নাও, দেন μ1 by u it is minus plus μ1 by r equals to μ2 by r minus μ2 by v. এই পার্টটা এদিকে রিপ্লেস করে নাও, then it will be μ2 by v minus μ1 by u equals to μ2 minus μ1 by r. তাহলে আমরা দেখো একটা জেনারেলাইজড
রিলেশন পেয়ে গেছি, তাই না? এই যে জেনারেলাইজড রিলেশন, এই রিলেশনটাই আমাদের কাজে লাগে। ভালো করে এই রিলেশনটা দেখা, রিলেশনটা একটু মডিফাইও করে নিতে পারো, বোথ সাইডে μ1 দিয়ে ভাগ করে দাও। এখানে যদি μ1 দিয়ে ভাগ করো তাহলে কত হবে? μ2 বাই μ1 বাই u v সরি মাইনাস 1 বাই u ইকুয়ালস টু μ2 বাই μ1 মাইনাস 1 বাই r, তাই তো? μ2 বাই μ1 এটাকে যদি রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হিসেবে ভাবো, then it can be written as mu relative or only mu হিসেবে লিখতে পারো by v minus 1 by u equals to mu minus 1 by r. Got it? পাওয়া গেছে? এই দুটো ইকুয়েশনের যে কোনো একটা ইকুয়েশন বা দুটো ইকুয়েশনই তোমাদের কাজে লাগবে। First one is this one and second one is that one. এটা কার কার মধ্যে রিলেশন? ভি আর ইউ এর মধ্যে রিলেশন, যেখানে গিভেন প্যারামিটার হবে মিউ এন্ড আর। ঠিক আছে? অবজেক্ট ডিসটেন্স আর ইমেজ ডিসটেন্সের মধ্যে রিলেশন পেয়ে গেল। একটা কথা এখানে মাথায় রাখো যে এখানে আমরা রিয়েল ইমেজ ধরে করেছি। আমরা যদি রিয়েল ইমেজ না ধরে ভার্চুয়াল ইমেজ করতাম, ভার্চুয়াল ইমেজ হলে এখানে কোথাও ইমেজটা ফর্ম হতো, আমরা আগের ছবিটা এটা দেখিয়েছি, তাই তো? তাহলে ইন দ্যাট কেস এখানে যদি আমরা ইমেজ ফর্ম করতাম তাহলেও ইকুয়েশন কিন্তু আলটিমেটলি এটাই বেরোতো, ইকুয়েশন আলটিমেটলি এটাই বেরোতো। আমরা বাড়িতে একবার খাতা পেন নিয়ে ট্রাই করে দেখো, প্রসিডিওর ইজ সেম মেবি, বাট ছবিটা একটু আলাদা হবে। সেটা করে একবার ট্রাই করে দেখবে যে ইকুয়েশন আলটিমেটলি এটাই বেরোবে। মানে এটা রিয়েল হোক কি ভার্চুয়াল হোক, ইভেন ইনফিনিটিতেও যদি ইমেজ তৈরি হয় তার কেসও ইকুয়েশন উইল বি সেম। সো এই ইকুয়েশন দুটো আমরা এখানে লিখে রাখি। ফার্স্ট ওয়ান ইজ μ2 বাই v মাইনাস μ1 বাই u equals to μ2 minus μ1 by r, and this one mu by v minus 1 by u equals to mu minus 1 by r. এই ইকুয়েশন দুটো আমরা লিখে রাখলাম, তার কারণ আছে। কারণ হলো আমরা এরপরে কনকেভ সারফেসটা একটু দেখে নেব। কনকেভ সারফেস দেখে মিলিয়ে নেব যে কনভেক্স সারফেস আর কনকেভ সারফেসের কেসে ইকুয়েশন কি আলাদা হয়। যদি আলাদা হয় তাহলে দুটো ইকুয়েশন মনে রাখতে হবে, যদি এক হয় তাহলে তুমিও বেঁচে গেলে আমিও বেঁচে গেল। একটা মাত্র ইকুয়েশন মনে রাখলেই কাজ চলবে, তাই তো? চলো So now concave surface, concave surface means এটা দেখতে এরকম হওয়া উচিত। concave surface, concave surface এর এটা হলো প্রিন্সিপাল অ্যাক্সিস, ইট ইজ পোল। সাপোজ হিয়ার এখানে কোথাও সেন্টার অফ কার্ভেচার আছে সি, হ্যাঁ মোটামুটি এরকম জায়গাতেই হবে, ইট উইল বি সেন্টার অফ কার্ভেচার। এখানে কোনো একটা পয়েন্ট থেকে লাইট রে, সাপোজ হিয়ার অবজেক্ট ইজ প্লেসড, অবজেক্ট থেকে লাইট রে এরকম স্ট্রেট চলে গেছে, একদম স্ট্রেট। মানে যদি এই রিফ্র্যাক্টিং সারফেসটা না থাকতো তাহলে লাইট রে এরকম স্ট্রেট বেরিয়ে যেত, তাই না? ইন দিস কেস আমরা কনসিডার করে নেব এটা μ1, এটা μ2 আগে যেরকম ছিল, and μ2 greater than μ1, and 1 μ2, that is μ2 by μ1। এটাকে আমরা আগের কেসে মিউ রিলেটিভ অর মিউ হিসেবে লিখে নিয়েছিলাম। এনিওয়ে খুব একটা কঠিন কনসিডারেশন নয়। এবারে আমরা যেটা করব সেটা হলো সেন্টারের সঙ্গে পয়েন্টটা যোগ করে দেবো,
এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই, তাই তো? And if these two media be same, optically same, denser, rarer বলে কিছু নেই, তাহলে লাইট রেটা এরকম স্ট্রেট বেরিয়ে যেত নর্মালের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করতো, ইট উড হ্যাভ বিন আই অলসো, অসুবিধার কিছু নেই। এবারে আমরা যেটা করব আগের মতনই, সেটা হলো যদি এটা সামান্য একটু ডেন্সার হয়, মানে মিউ রিলেটিভটা যদি একের থেকে সামান্য একটু বেশি হয়, তাহলে এই যে লাইট রে আছে সেটা খুব সামান্য ডেভিয়েট হবে। সামান্য যদি ডেভিয়েটেড হয় তাহলে লাইট রেটা ইট উইল বি লাইক দিস। আর যদি অনেকটা ডেভিয়েটেড হয় তাহলে লাইট রে অনেকটা ডেভিয়েটেড হলে ইট উইল বি লাইক দিস। তাহলে সামান্য ডেভিয়েটেড হলে এই যে লাইনটা পাবে, এই লাইনটা এখানে কোথাও ইমেজ ফর্ম করবে, আর অনেকটা ডেভিয়েটেড যদি হয় ইন দ্যাট কেস এখানে কোথাও ইমেজ ফর্ম করবে। বুঝতে পেরেছো তো? মানে অপটিক্যাল ডেনসিটিটার বা রিলেটিভ অপটিক্যাল ডেনসিটিটার ভ্যালু যেরকম ভাবে চেঞ্জ হবে, অন দ্যাট বেসিস ইমেজটা যদি অপটিক্যাল ডেনসিটি সেম হয় তাহলে অবজেক্টের জায়গাতে ইমেজ তৈরি হবে। হ্যাঁ, যদি অপটিক্যাল ডেনসিটিটার রেশিও খুব সামান্য, আস্তে আস্তে একের থেকে বাড়তে থাকে, দেন ইমেজটা আস্তে আস্তে শিফট হতে থাকবে টুয়ার্ডস দিস। এটা একটু বোঝা। হ্যাঁ, এনিওয়ে আমরা এতগুলো লাইন নেব না, আমাদের অসুবিধা হয়ে যাবে বুঝতে। আমরা যে লাইনগুলো এসেনশিয়াল সেগুলোই শুরু নেব। সেটা হলো এখানে এই লাইট রে যেটা গেছে, এই লাইট রেটা আমরা ধরে নিচ্ছি কিছুটা বেন্ড হয়েছে, এন্ড বেন্ড হওয়ার পরে লাইট রেটা এভাবে বেরিয়ে গেছে, স্ট্রেট গিয়ে লাইট রে বেন্ড হয়ে গেছে। সো ইফ ইট ইজ এক্সটেন্ডেড, এটাকে যদি বাড়িয়ে নাও উল্টো দিকে লাইকওয়াইজ, এভাবে যদি বাড়িয়ে নাও, দেন যে পয়েন্টে এটা ইন্টারসেক্ট করবে দ্যাট উইল বি দ্য ইমেজ। ঠিক আছে? তাহলে লাইট রেটা কিভাবে গেছে এই পয়েন্টে পড়ার পরে। এখন আরেকটা লাইট রে স্ট্রেট ফলোইং প্রিন্সিপাল অ্যাক্সিস, অ্যাকচুয়ালি লাইট রে গুলো কিরকম ছিল? ইট ওয়াজ ডাইভার্জিং, তাই না? ডাইভার্জিং হওয়ার পরেও এই যে লাইট রে দুটো, এগুলো ডাইভার্জিং, দোজ আর অলসো ডাইভার্জিং লাইট রে, বাট আগে যতটা ডাইভার্জিং ছিল তার থেকে কম ডাইভার্জিং হয়েছে। ঠিক আছে? আরেকটা কথা এ প্রসঙ্গে বলিনি, যদি ধরো এটা রেয়ার মিডিয়া হয়, মানে আমরা তো ধরেছি এটা ডেন্সার মিডিয়া, যদি এটা রেয়ার মিডিয়া তাহলে অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটা বড় হবে। এখন এই অ্যাঙ্গেলটা যদি আরো বড় হয় তাহলে লাইট রে এই আই এর থেকে এই অ্যাঙ্গেলটা বড় করছি, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি বড় হয় তাহলে লাইট রে এইভাবে পাস করবে। এভাবে যদি পাস করতো লাইট রেটা, তাহলে ইমেজটা এরকম কোন পজিশনে তৈরি হতো। এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। সেটা হলো যদি দুটো মিডিয়ার অপটিক্যাল ডেনসিটি সেম থাকে তাহলে এই অবজেক্টটার ইমেজ কি পজিশনে তৈরি হবে। যদি এর থেকে এটা রেয়ারার হয়, মানে একের থেকে আস্তে আস্তে কমতে থাকে রিলেটিভ মিউ এর ভ্যালুটা, তাহলে ইমেজটা টুয়ার্ডস দিস আস্তে আস্তে সরতে থাকে। আর যদি রিলেটিভ মিউ এর ভ্যালু একের থেকে আস্তে আস্তে বাড়তে থাকে, দেন অবজেক্টের থেকে ইমেজ টুয়ার্ডস দিস লেফট হ্যান্ড সাইডে সরতে থাকে। এই ছোটখাটো জায়গাগুলো কিন্তু খুব মজার কনসেপ্ট, মানে আমার যেটা মনে হয়। ঠিক আছে? এই বেসিক যে ফর্মুলা তোমরা ডিরাইভ করবে, এই ফর্মুলা একটু প্র্যাকটিস করলে সবাই ডিরাইভ করতে পারবে, এটা নিয়ে সমস্যা না। সমস্যাটা হলো এই যে কনসেপ্টগুলো, আমার এই কনসেপ্টগুলো মনে হয় বেশি ইন্টারেস্টিং, এবং স্টুডেন্টরা যারা এক্সেল করতে চাইছো, অনেক ভালো জায়গায় পৌঁছতে চাইছো, তাদের কিন্তু এই কনসেপ্টগুলো খুব কাজে লাগবে। যে কনসেপচুয়ালি তুমি বুঝে নাও যদি যে রেয়ার মিডিয়া হলে কোন জায়গাতে ইমেজটা তৈরি হয়, ছবিটা যদি তোমার চোখের সামনে চলে আসে, তাহলে জিওমেট্রিক্যাল অপটিক্সে আমার থেকে ভালো তুমি জেনে যাবে। হ্যাঁ, এই ছবিটা তোমরা আস্তে আস্তে তৈরি করার চেষ্টা করো। এনিওয়ে, এখানে এটা হলো আর, দিস ওয়ান ইজ আর, তাই না? এটা যদি আর হয় রিফ্র্যাক্টেড রে, এটা নরমাল, তাহলে এখানে এটা আর, and this one is I, এই টোটাল অ্যাঙ্গেলটা একই রকম ভাবে এটা আলফা, এটা বিটা, এটা গামা।
তাই না? এবার দেখো সেই গরুর রচনার মতন একদম নদীর রচনা দিয়েছিল, গরুর রচনা লিখতে হবে। গরুর রচনা মুখস্থ করে এসেছো, এবারে নদীর পাড়ে গরু চড়ছিল, মানে ট্রায়াঙ্গেল গুলো খুঁজে বের করে নেওয়া, যে ফার্স্ট ট্রায়াঙ্গেল আই উইল চুজ দিস ওয়ান, এ সি ও, ফ্রম এ সি ও, পেয়েছো ট্রায়াঙ্গেলটা এসিও, ট্রায়াঙ্গেলটা এসিও এর ক্ষেত্রে আই আর আলফা হলো ইন্টারনাল অ্যাঙ্গেল and external angle is gamma, so you can write down I plus alpha equals to gamma, that is I equals to gamma minus alpha। পাওয়া গেছে। আরেকটা ছোট্ট ট্রায়াঙ্গেল পাওয়া গেছে, দেখো ACI, from triangle ACI, এখানে কি পেয়েছো R plus alpha equals to beta, that is R equals to beta minus alpha। এই দুটো রিলেশন পেয়েছি। আর কি রিলেশন পেয়েছিলাম, অ্যাকর্ডিং টু স্নেলস ল, সিম্পলিফিকেশন যদি করা হতো স্নেলস ল, তাহলে এরকম একটা ইকুয়েশন আসতো, μ1 sin I equals to μ2 sin R, isn't it? I আর R খুব ছোট, যদিও এখানে কোন দিক থেকেই আমার মনে হচ্ছে না অ্যাঙ্গেলটা ছোট, ছবিটা বোঝার জন্য আঁকা হয়েছে। সো ইউ হ্যাভ টু রাইট ডাউন μ1 I equals to μ2 R, considering I and R are very small and measured in radian, এটা খুব ভাইটাল, measured in radian এই কথাটা। সো μ1 into I means gamma minus alpha equals to μ2 multiplied by, it will be beta minus alpha। Now again I will consider this arc length of the arc or height is h, this one is u, this one is v, and this one is r, and all are negative। কেন? সব পোল থেকে কোন দিকে আছে? x axis এর নেগেটিভ সাইডে, সো all are negative। নাও পুট দিস μ1, গামা কোনটা? এটা, তাহলে গামার কেসে কত বসাবো? h বাই মাইনাস আলফা, it is h by minus r equals to μ2, beta, it is h by minus v, and alpha h by minus r। ক্লিয়ার? h ক্যান্সেল করে দাও, এন্ড মাইনাস সাইন, নিচে যে মাইনাস সাইনটা আছে ওটাকেও এলিমিনেট করে দাও, তাহলে কি দাঁড়াবে? μ1 বাই u মাইনাস μ1 বাই r equals to μ2 বাই v minus μ2 by r, that is μ1 by u minus μ2 by v equals to, it will be μ1 minus μ2 by r। যা মিলল না তো? আগে যে গল্পটা লেখা ছিল তার সঙ্গে মিলল? অবশ্যই মিলেছে। মাইনাস সাইনটা কমন নাও, then you will get this μ2 by v minus μ1 by u equals to μ2 minus μ1 by r, same relation। so convex হোক বা কনকেভ হোক, রিয়েল অর ভার্চুয়াল, যে ধরনের অবজেক্ট থাকুক, যে কোনো ইমেজ থাকুক, যে রকম সারফেস, in all cases, spherical surface এর কেসে, the fundamental relation or final equation will be this one। এই ইকুয়েশনটা তোমাদের সবাইকে মাথায় রাখতে হবে, it is final equation, এটা তোমাদের মাথায় রাখতে হবে। μ2 by v minus μ1 by u equals to μ2 minus μ1 by r, or μ by v minus 1 by u equals to μ minus 1 by r। ঠিক আছে?
এরপরে তোমরা কি করবে, বাকি সময়টাতে তোমাদের কাজ হলো কনভেক্স সারফেসের কেসে আলাদা আলাদা ক্রাইটেরিয়া ধরে একটা তোমাদের দেখালাম যে ভার্চুয়াল ইমেজ তৈরি হতে পারে, সেটাতে একবার প্রুভ করার চেষ্টা করবে, দেখবে ইকুয়েশন সেম এসেছে। ঠিক আছে, কনভেক্স সারফেসের কেসে এই দিকটা রেয়ার মিডিয়া ধরে নেবে, এই দিকটা ডেন্সার মিডিয়া ধরে নেবে, সেখানেও প্রুভ করার চেষ্টা করবে, দেখবে রিলেশন উইল বি সেম। শুধু এই রিলেশনটা একটু আলাদা আসতে পারে, তারপর মিউ তো আমরা সবসময় রেয়ারের রেসপেক্টে ডেন্সার ধরেছি, এই রিলেশনটা একটু আলাদা আসতে পারে। যদি বুঝে নাও যে কিসের জন্য আলাদা আসছে তাহলে প্রবলেম হবে। একই রকম ভাবে কনকেভ সারফেসের কেসেও আলাদা আলাদা ধরে নিয়ে, ওই যে বললাম যে যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের রেশিওটা মানে রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1 থেকে বেশি হয়, অনেকটা বেশি যদি হয় তাহলে ইমেজ এখানে তৈরি হবে, সামান্য একটু বেশি হলে ইমেজ অবজেক্টের কাছাকাছি তৈরি হবে, বা রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যেগুলো বললাম। ঠিক আছে, ওগুলো দেখে নিয়ে বিভিন্ন ভাবে তোমরা প্রুভ করে একবার দেখে নেবে, তাহলে মানে অনেকগুলো প্রুভ করলে তো অনেক বেশি নম্বর পাবে না, অনেকটা বেশি কনসেপ্ট তৈরি হবে। বেশিরভাগ স্টুডেন্টদের আমি দেখেছি যারা আমাকে ফলো করো বিশেষ করে, তারা না আরো কনসেপ্ট বিল্ড করতে চাইছো, মানে মেল এত আসছে যে স্যার এই জায়গাটায় এটা কেন হবে না, ওরকম ভাবে কেন করবে। ঠিক আছে, এখন স্টুডেন্ট গুলোর যেরকম স্ট্যান্ডার্ডাইজেশন হচ্ছে, মানে তাদের যে চাহিদা যে আরো কিছু এক্সক্লুসিভ বা এর মধ্যে কোথাও আরো এক্সক্লুসিভ জায়গা আছে সেগুলো খোঁজা, সেগুলো তো আমাকে শেখানোর দায়িত্ব নাকি, সেগুলো যতটা সম্ভব। এখন যারা শুধুমাত্র বোর্ডের জন্য প্র্যাকটিস করতে চাইছো তাদের অনেক কিছু না জানলেও চলবে, ওই 2-4খানা প্রুভ করে এই ইকুয়েশনটা ডিরাইভ করে রেখে দেবে। হ্যাঁ, আর একটা কাজ তোমাদের করতে হবে যেটা আমি করিনি, সেটা হলো এই যে ইউজিং স্নেলস ল অর জেনারেলাইজড ফর্ম অফ স্নেলস ল, এই কথাটা এখানে লিখে নেবে। ঠিক আছে, কনসিডারিং এখানে ব্র্যাকেটে লিখে রাখতে হবে IRR is very small and measured in radian। এখানে ওই ইকুয়েশন দুটোর নাম দেবে, যখন তুমি রিপ্লেস করলে তখন লিখে দেবে ফ্রম ইকুয়েশন দিস এন্ড দিস। ঠিক আছে, হয়ে যাবে, তাই না? পরের দিন আমরা এখান থেকে লেন্স মেকার্স ফর্মুলা, লেন্স, তারপরে হিউম্যান আই অ্যান্ড অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট।